সুপ্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমার অ্যাকাউন্টিং কেয়ার বাই বেলাল স্যারের পক্ষ থেকে আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমার ইউটিউব চ্যানেল অ্যাকাউন্টিং কেয়ার বাই বেলাল স্যারের পক্ষ থেকে আপনাদের জন্য দেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি। যারা আপনারা 2021 সালে পরীক্ষা দিবেন তাদের জন্য, পাশাপাশি যারা 2022 সালের জন্য পরীক্ষা দিবেন তাদের জন্য আজকের এই ক্লাস। এর আগে আমি আপনাদের একটি সূত্রের ক্লাস দিয়েছিলাম এই অধ্যায় হতে, আর একটি অঙ্কের ক্লাস দিয়েছিলাম। আজকে এটি আমার এই অধ্যায়ের তৃতীয় লেকচার। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। প্রশ্নটি পড়ে নিচ্ছি প্রিয় বন্ধুরা। এই প্রশ্নটি সিলেট বোর্ড 2019। আপনারা যদি বোর্ড প্রশ্ন সংগ্রহ করে থাকেন বা প্রশ্ন ব্যাংক যাকে আমরা বলি সেটি যদি আপনারা সংগ্রহ করে থাকেন তাহলে আপনারা এই প্রশ্নটি দেখতে পাবেন। তো অঙ্কটি যখন আপনারা করবেন তখন প্রশ্নটি অবশ্যই আপনাদের সাথে রাখবেন, তাহলে বেশি বুঝতে পারবেন বলে আমি বিশ্বাস করি। তো যাই হোক, যে প্রশ্নটি থেকে আজকে আমি কথা বলতেছি তা হলো সিলেট বোর্ড 2019। প্রশ্নটি পড়ে নিচ্ছি। মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি, এটি মূলত একটি অধ্যায়ের নাম। এইখান থেকে আমাদের যা যা করণীয় এটা আপনারা জানেন, যেটা আমি আপনাদের প্রথম ক্লাসে লিখেছিলাম। তো এখন আমি প্রশ্নটা পড়ে দিচ্ছি। আমজাদ লিমিটেড এর 2018 সালের মার্চ মাসে মজুদ বিভাগের তথ্য ছিল নিম্নরূপ, যেখানে মার্চ মাসের 1 তারিখে বলা হয়েছে প্রারম্ভিক উদ্বৃত্ত 520 একক, যার দর হবে একক প্রতি 10 টাকা। মার্চ মাসের 6 তারিখে মাল ক্রয় করা হয়েছে 600 একক, যার একক প্রতি দর হয়েছে 10 টাকা 20 পয়সা। এটা আপনারা দেখতে পাচ্ছেন। মার্চ মাসের 11 তারিখে মাল ইস্যু করা হয়েছে 710 একক। মার্চ মাসের 14 তারিখে বলা হয়েছে মার্চের 6 তারিখে ক্রয়কৃত পণ্য ফেরত এসেছে 30 একক। মার্চের 18 তারিখে মাল ক্রয় 800 একক, যার একক প্রতি দর 9.5 টাকা। মার্চের 24 মাল ইস্যু করা হয়েছে 770 একক। মার্চ মাসের 26 মার্চের 11 তারিখে ইস্যুকৃত পণ্য ফেরত 20 একক এবং মার্চের 31 তারিখে সমাপনী মজুদ আছে আমাদের 400 একক। করণীয় বলা হয়েছে 3টি। প্রথম করণীয় হলো ঘাটতি এককের পরিমাণ কত হবে তা নির্ণয় করতে বলেছে। খ নাম্বার ফাইফো পদ্ধতি অবলম্বন করে মাল খতিয়ান প্রস্তুত করতে হবে। গ নাম্বারে বলা হয়েছে লাইফো পদ্ধতি অবলম্বন করে মাল খতিয়ান প্রস্তুত করতে হবে। প্রশ্নটি পড়ে নিলাম। এইখানে দেখেন একটি কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাখ্যা বলা হয়েছে, তা হলো যে মার্চ মাসের 6 তারিখে ক্রয়কৃত পণ্য ফেরত হলো 30 একক। আরেকটি প্রশ্ন হলো আমাদের মার্চ মাসের 11 তারিখে ইস্যুকৃত পণ্য ফেরত 20 একক। তাহলে এই দুইটা জায়গা যদি আপনি ঠিক মতো বুঝতে পারেন তাহলে কিন্তু অঙ্কটা আপনি অনায়াসে করতে পারবেন। দেখেন বলা হয়েছে মার্চের 6 তারিখে ক্রয়কৃত পণ্য ফেরত 30 একক আর মার্চের 11 তারিখের ইস্যুকৃত পণ্য ফেরত 20 একক। তার মানে ক্রয়কৃত পণ্যও আজকে ফেরত আছে, আবার ইস্যুকৃত পণ্যও কিন্তু আজকে ফেরত আছে। এই ক্ষেত্রে মনে রাখতে হবে আপনাদের, ক্রয়কৃত পণ্য যদি ফেরত হয় ইস্যুরূপে গণ্য হয়, আর ইস্যুকৃত পণ্য যদি ফেরত হয় তাহলে ক্রয় হিসাবে গণ্য হয়। কথাটি আমি আরেকবার বলি, কারণ এই জায়গাতেই আপনাদের সমস্যা হলে হতে পারে, তাছাড়া অন্য কোথাও সমস্যা হওয়ার সুযোগ নাই যদি সূত্রের নিয়ম শৃঙ্খলাগুলো আপনি ভালোভাবে পড়ে থাকেন। তাহলে আরেকবার বলি, ক্রয়কৃত পণ্য যদি ফেরত হয় তাহলে ইস্যুরূপে গণ্য হয়, আর ইস্যুকৃত পণ্য যদি ফেরত হয় তাহলে ক্রয় হিসাবে বা ক্রয় রূপে গণ্য হয়। ক্রয়কৃত পণ্য আমার ইস্যু হিসাবে ব্যবহার হবে, আর ইস্যুকৃত পণ্য যদি ফেরত আসে তাহলে সেটা ক্রয় হিসাবে ব্যবহার হবে। আমাদের ক নাম্বারে বলেছে ঘাটতি এককের পরিমাণ নির্ণয় করো, অর্থাৎ কি পরিমাণ পণ্য আমার ঘাটতি হবে সেটি কিন্তু আমাদেরকে নির্ণয় করতে বলছে। এইখানে ঘাটতি একক হবে এর একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো সমাপনী মজুদের একক দেওয়া আছে। যদি কোনো প্রশ্নে
সমাপনী মজুত এককের পরিমাণ দেওয়া থাকে তাহলেই সেখানে ঘাটতির সৃষ্টি হতে পারে। আর যদি সমাপনী একক দেওয়া না থাকে তাহলে কিন্তু সেখানে ঘাটতি হবে না। যেহেতু আজকে অর্থাৎ আমি কোন তারিখে কত একক মাল ক্রয় করেছি বা কোন তারিখে কত একক মাল বিক্রি করেছি সেটি না দেখে যদি সেখানে আমাদের বলা হয় যে সমাপনী এককের পরিমাণ দেওয়া আছে, আর যখনই সমাপনী এককের পরিমাণ দেওয়া থাকবে তখনই নিঃসন্দেহে বুঝতে পারবেন এখানে ঘাটতি এককের সৃষ্টি হতে পারে। তাহলে এই ঘাটতি এককের পরিমাণটা নির্ণয় করতে হলে আপনাকে জানতে হবে প্রাপ্তি এবং প্রদান। প্রাপ্তি এবং প্রদানের মাঝে যে পরিমাণ অবশিষ্ট থাকবে সেটাই কিন্তু ঘাটতি মূলত। অর্থাৎ ঘাটতিটা আমরা নির্ণয় করতে পারবো কিভাবে? যত প্রকার প্রাপ্তি একক আছে, যত প্রকার প্রাপ্তি একক আছে এবং যত প্রকার প্রদান একক আছে, প্রাপ্তি একক থেকে প্রদান এককগুলো যদি আমি বাদ দেই তাহলেই কিন্তু আমাদের সমাপনী একক আসার কথা। কিন্তু সমাপনী একক যেহেতু আলাদাভাবে দেওয়া আছে, তাহলে প্রাপ্তি এবং প্রদানগুলোকে যোগ করে বা বিয়োগ করে যে পরিমাণ আসার কথা তার চেয়ে কম আছে বা বেশি আছে, এটাই তো ঘাটতি। তো অতএব সমাপনী মজুত পণ্য যদি দেওয়া থাকে বের করে, তাহলে বুঝতে হবে সেখানে ঘাটতি এককের পরিমাণ থাকতে পারে। খ নাম্বার আর গ নাম্বার তো বুঝতেই পারতেছেন যে মাল খতিয়ান আমরা জানি মূলত 4টা পদ্ধতিতে করতে বলা হয়ে থাকে। একটা ফাইফো পদ্ধতি, একটা লাইফো পদ্ধতি, একটা ভারযুক্ত গড় ব্যয় পদ্ধতি, আর একটা হলো সাধারণ গড় পদ্ধতি। তো এই 4টা পদ্ধতির মধ্যে যে কোনো একটি বা যে কোনো 2টি পরীক্ষায় থাকতেই পারে। আজকে সিলেট বোর্ড যখন 19 সাল আমি করতেছিলাম তখন দেখলাম ফাইফো এবং লাইফো 2 পদ্ধতিতেই মাল খতিয়ান করতে বলা হয়েছে। তো যাই হোক, অঙ্কটার সমাধানে যাচ্ছি। অঙ্কটার সমাধানে প্রথমে ঘাটতি এককের পরিমাণ আমি নির্ণয় করতে যাচ্ছি। তাহলে ক নাম্বারে বলেছিল ঘাটতিকৃত বা ঘাটতি এককের পরিমাণ নির্ণয়। তাহলে যেহেতু ঘাটতি এককের পরিমাণ নির্ণয় করতে বলেছে, অর্থাৎ এখানে কিন্তু এককের কথা স্পষ্ট বলা হয়েছে, মূল্য বা পরিমাণের কথা কিন্তু উল্লেখ করা নাই। এই কারণেই কিন্তু আপনি কি করলাম, একক একক শব্দটি লিখলাম। তাহলে ঘাটতি কিভাবে নির্ণয় করব সেটা কিন্তু আমি আগেই বলেছি যে যত প্রকার প্রাপ্তি একক আছে সকল প্রকার প্রাপ্তি এককগুলো আমাদের যোগ হবে, আর সকল প্রকার নির্গমন বা প্রদান এককগুলো কিন্তু বাদ দিতে হবে। প্রাপ্তি একক কোনগুলো? প্রাথমিক উদ্বৃত্ত, এটা যেহেতু গত দিনের সমাপনী উদ্বৃত্ত বা গত মাসের সমাপনী উদ্বৃত্ত বা গত বছরের সমাপনী উদ্বৃত্ত, যেটা গত দিনের বা গত সপ্তাহের বা গত মাসের বা গত বছরের সমাপনী উদ্বৃত্ত, সেটাই কিন্তু আজকের বা এই মাসের বা এই বছরের প্রারম্ভিক উদ্বৃত্ত। তাহলে এটা গত বছরের সমাপনী উদ্বৃত্ত বা গত মাসের সমাপনী উদ্বৃত্ত হওয়ার কারণে সেটা কিন্তু আমার এই মাসে কি করতে হবে, প্রাপ্তি হিসাবে গণ্য করতে হবে। তারপরে যদি পণ্যগুলো আমি ক্রয় করি তাহলে আমার বাড়িতে পণ্যগুলো আসবে, অতএব এটা আমাদের প্রাপ্তি। আর যখন পণ্যগুলো আমি ইস্যু করি, নির্গমন করি বা বিক্রি করি তখন কিন্তু পণ্যগুলো আমার কাছে চলে যায়। তাহলে যে পণ্যগুলো আমার কাছে আসবে সেগুলো যোগ হবে, আর যেগুলো চলে যাবে সেগুলো বিয়োগ হবে। যোগ বিয়োগের মাধ্যমে যা পাওয়া যাবে সেইখান থেকে যদি আমি সমাপনী মজুত পণ্যের মূল্য বা সমাপনী মজুত পণ্যের পরিমাণটা বাদ দিতে পারি তাহলে কত একক পণ্য আমার ঘাটতি আসবে তা কিন্তু বের হয়ে আসবে। প্রিয় বন্ধুরা, আজকে দেখেন আমি তারিখগুলো জাস্ট প্রশ্নের ভিতরে যে তারিখগুলো ছিল তা প্রতিটি তারিখ কিন্তু আমি এখানে লিখব। কারণটা কি, এখানে কিন্তু বলা নাই যে তুমি অমুক অমুক তারিখের মাধ্যমে ঘাটতি নির্ণয় করো, এটা কিন্তু বলা নাই। এই কারণে প্রশ্নে যতগুলো তারিখ ছিল বা ওই মাসের যে কয় তারিখে তারিখে লেনদেনগুলো হয়েছে তার সবগুলো তারিখ কিন্তু এখানে আপনাকে লিখতে হবে। তো এখন আসেন প্রারম্ভিক উদ্বৃত্ত। প্রারম্ভিক উদ্বৃত্ত কিন্তু আমাদের একক ছিল কত, 520 একক ছিল। তাহলে এককের ঘরে আমি লিখবো 520। আর প্রারম্ভিক একক কিন্তু আমার প্রাপ্তি, ওই যে একটু আগে বললাম, এটা হয় বিগত মাসের সমাপনী অথবা বিগত বছরের সমাপনী। বিগত মাসের বা বিগত বছরের সমাপনীটাই কিন্তু এইখানে আমাদের কি হবে, প্রারম্ভিক হয়ে যাবে, অর্থাৎ প্রাপ্তি হয়ে যাবে। এই কারণে সেটা হলো প্রাপ্তি। 6 তারিখে মাল ক্রয়, আমি যদি মাল ক্রয় করি তাহলে কিন্তু এই পণ্যটা কিন্তু আমার বাড়িতে আসবে। তাহলে আমি এই তারিখে পণ্য ক্রয় করছিলাম 600 একক। তারপরে আসেন 11 তারিখে মাল ইস্যু,
আমি যদি মাল ইস্যু করি, ইস্যু করাকে বিক্রয় করা বুঝায়, আর আমি যদি পণ্য বিক্রি করি তাহলে ওই পণ্যটা কিন্তু আর আমার বাড়িতে থাকে না, আমার গোডাউনে বা আমার কারখানায় থাকে না, সেটা মানুষের হয়ে যায়। যার কাছে আমি বিক্রি করেছি সে কিন্তু পণ্য নিয়ে চলে যায়। তাহলে ইস্যু আছে আমাদের কত, 710 একক, আর ইস্যু মানে কিন্তু চলে যাওয়া। এখন আসেন ক্রয়কৃত পণ্য ফেরত। আমি একটু আগেই বলেছি ক্রয়কৃত পণ্য যদি ফেরত হয় ইস্যু রূপে গণ্য হয়, আর ইস্যুকৃত পণ্য যদি ফেরত হয় তাহলে কিন্তু ক্রয় রূপে গণ্য হয়। আজকে 14 তারিখে কিন্তু বলছে যে পণ্যটা আমি ক্রয় করেছিলাম সেই ক্রয়কৃত পণ্যটাই কি হয়েছে, ফেরত হয়েছে। তাহলে ক্রয়কৃত পণ্যটা ফেরত হয়েছে মানে ইস্যু রূপে গণ্য হয়েছে, আর ইস্যু মানে কিন্তু চলে যাওয়া, চলে যাওয়া মানে কিন্তু এটা আমার জন্য নেগেটিভ। তারপরে আসেন মাল ক্রয় করেছি, মাল যদি আমি ক্রয় করি সেই মাল আমার বাড়িতে আসবে, অতএব পজিটিভ। তারপরে 24 তারিখে আমি মাল ইস্যু করেছি, ইস্যু করেছি মানে আমার কাছ থেকে চলে যাবে, তাহলে নেগেটিভ। 770 একক মাল আমি ইস্যু করেছি, নেগেটিভ হবে। তারপরে আমাদের পণ্য ফেরত, ইস্যুকৃত পণ্য ফেরত এসেছে। আমরা কিন্তু বলেছি ইস্যুকৃত পণ্য যদি ফেরত আসে তাহলে ক্রয় রূপে গণ্য হয়। ক্রয় হওয়া মানে কিন্তু প্রাপ্তি হওয়া, প্রাপ্তি হওয়া মানে কিন্তু আমার কাছে যোগ করা। তাহলে এই ব্যালেন্সটা আমি যোগ বিয়োগ করে পেলাম কিন্তু 430 একক। এইখান থেকে সমাপনী মজুত একক কিন্তু আমাদের আসছিল 400। তাহলে যদি আমি এটা বাদ দেই তাহলে আমার থাকবে শুধুমাত্র 30 একক। অর্থাৎ আমি এই ব্যাখ্যাটা কিন্তু থিওরিটিক্যাল ভাবে আগেই ব্যাখ্যা করেছিলাম যে সকল প্রকার প্রাপ্তিগুলো আমাদের যোগ হবে, সকল প্রকার প্রদানগুলো আমাদের বাদ যাবে। প্রাপ্তি এবং প্রদান যোগ বিয়োগ করার পরে আমার ব্যালেন্স হওয়ার কথা 430, কিন্তু 430 একক পণ্য কারখানায় পাওয়া যায় নাই, গোডাউনে পাওয়া যায় নাই, পাওয়া গেছে কতগুলো, 400 একক। তার মানে বুঝতে হবে হওয়ার কথা ছিল 430 কিন্তু হয়েছে 400 একক। তাহলে 30 একক আমার কি হয়েছে, কম পড়েছে, শর্ট পড়েছে, ঘাটতি পড়েছে, আর এটাই হলো আমাদের ঘাটতি একক। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে নিয়ে যাব খ নাম্বারে, যেটা ফাইপো পদ্ধতি অবলম্বন করে মাল খতিয়ান করতে বলা হয়েছে। তাহলে খতে আমাদের মাল খতিয়ান প্রস্তুত করতে বলা হয়েছিল, আর এই মাল খতিয়ানটা প্রস্তুত করতে বলা হয়েছিল ফাইফো পদ্ধতি অবলম্বন করে। FIFO এর ইংরেজির বিশ্লেষণটা হলো ফার্স্ট ইন ফার্স্ট আউট, যার বাংলা হলো আগের মাল আগে ছাড়া পদ্ধতি। তাহলে আগের মাল আগে ছাড়া পদ্ধতিটা আমাদেরকে মাল খতিয়ান প্রস্তুত করতে হবে। তাহলে মাল খতিয়ানের যে ছকটা এটা কিন্তু আপনারা জানেন, ইতিমধ্যে আমি ব্যাখ্যা করেছি বা আপনারা নিজেরাও পড়েছেন। তো এখানে যে ছকগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ছকটা কিন্তু আসলে আপনাদের পেন্সিল দিয়ে করতে হবে। পরীক্ষার খাতায় যখন আপনি অঙ্কটা উপস্থাপন করবেন অবশ্যই আপনাকে পেন্সিল ব্যবহার করতে হবে। কথা না বাড়িয়ে, তাহলে প্রারম্ভিক উদ্বৃত্ত কিন্তু এটা আমরা জানি যে প্রাপ্তি। তাহলে প্রাপ্তি কিন্তু প্রাপ্তির ঘরেই যাবে। আপনি দেখেছেন যে প্রাপ্তির ঘরে আমাদের একক ছিল 520 একক, যার দর ছিল 10 টাকা করে। তাহলে যদি আমি গুণন করি তাহলে দাঁড়াবে কিন্তু 5200 টাকা। অর্থাৎ 520 একক পণ্য যদি একক প্রতি দর 10 টাকা হয় তাহলে একক রে দর দিয়া গুণন করলেই কিন্তু মূল্য হয়ে যায়। তাহলে এটা আমাদের আবার উদ্বৃত্তের ঘরে চলে যাবে। একটি কথা গুরুত্বপূর্ণভাবে মনে রাখতে হবে, তা হলো আমি ক্রয় করি আর ইস্যু করি, বা আমি আগমন ঘটাই বা নির্গমন করি, যাই করি, উদ্বৃত্ত বা ব্যালেন্স বা জের ঘরে কিন্তু আপনাকে লিখতেই হবে। তারপরে আসেন, বলা হয়েছে মার্চের 4 তারিখে কিন্তু মাল ক্রয় করা হয়েছে। তাহলে মার্চের 4 তারিখে আমি মাল কতগুলো ক্রয় করেছিলাম, যতগুলো মাল ক্রয় করেছে আমি 600 একক মাল ক্রয় করেছিলাম। তাহলে এককের ঘরে 600, আর দর ছিল আমাদের কত, 10 টাকা 20 পয়সা। তাহলে 600 একক পণ্য যদি আমি 10 টাকা 20 পয়সা দরে ক্রয় করি তাহলে তার মূল্য আসবে কিন্তু 6120 টাকা। এটা কিন্তু আপনি ক্যালকুলেটর দিয়ে গুণনটা করে নেবেন, কারণ আমরা জানি একক রে যদি দর দিয়ে গুণন করা যায় তাহলে কিন্তু মূল্য চলে আসে। এখন আসেন ক্রয়টা ব্যালেন্সে কিভাবে বসে। আমরা কিন্তু এইভাবে ব্যাখ্যা করছিলাম যে যতবার পণ্য ক্রয় করা হবে ততবার নিচে নিচে সারি করতে হবে, আর আগেরটা বিক্রয় না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে। আরেকবার বলি, আমি ঠিক এইভাবে ব্যাখ্যাটা লিখে দিয়েছিলাম, ক্রয় মানে যোগ করা, নিচে নিচে সারি করা, আগের গুলো থাকবে ধরা। অর্থাৎ আগের যে গোডাউনে 520 একক পণ্য ছিল এটা কিন্তু এখন পর্যন্ত বিক্রি হয় নাই। তাহলে এখন পর্যন্ত যেহেতু বিক্রি হয় নাই তাহলে কি হবে, আগের গোডাউনে
ঠিকই একটা লাইন দখল করে বসে থাকবে। আর নতুন করে যে পণ্যটা আপনি ক্রয় করেছেন এই পণ্যটা কিন্তু নতুন করে যাইয়া নিচে আমাদের কি হয়ে যাবে, সারি হয়ে যাবে। এইটারই ব্যাখ্যা ছিল ক্রয় মানেই যোগ করা, নিচে নিচে সারি করা, আগেরগুলো থাকবে ধরা। এখন আসেন ইস্যু। ইস্যুর জন্য কিন্তু বলবৎ একটা ঘর আছে, তাহলে ইস্যু কিন্তু ইস্যুর ঘরেই যাবে। আর এখানে পণ্য আমাদের ইস্যু করা হয়েছে কতগুলো, আমাদের পণ্য ইস্যু করা হয়েছে, প্রশ্নটা দেখলে আপনি বুঝতে পারবেন। প্রশ্নটার মধ্যে ইস্যু লেখা ছিল আমাদের 710 একক। তাহলে এখন আপনি 710 একক পণ্য যদি ইস্যু করতে চান তাহলে 710 একক লিখে আমি সেকেন্ড ব্র্যাকেট দিব। কারণটা কি দেখেন, আমার কিন্তু ফিপো পদ্ধতি বা ফাইপো পদ্ধতির বৈশিষ্ট্য হলো উপরের গোডাউন থেকে পণ্যটা আগে আমাকে বিক্রি করতে হবে। কিন্তু আমি দেখতে পাচ্ছি উপরে গোডাউন থেকে পণ্য যদি আমি বিক্রি করি, আমি উপরে গোডাউনে পণ্য আছে 520 একক, কিন্তু আমি কিন্তু বিক্রি করেছি 720 একক, 710 একক। তাহলে আমি যদি অর্থাৎ 710 একক পণ্য বিক্রি করেছি, আমার গোডাউনের লাইন বা সারি আছে দুইটা, অর্থাৎ দুই গোডাউনে পণ্য আছে। তাহলে প্রথম গোডাউনে আছে 520 একক পণ্য, তাহলে 520 একক পণ্য যদি আমি পুরোটাই দিয়ে দেই, পুরাটাই আমি যদি দিয়ে দেই, তারপরেও কিন্তু আমার এই 710 একক পণ্য কিন্তু আমার কি যাবে না। তাহলে কিছু পণ্য কিন্তু এখানে ঘাটতি থাকবে, যে পণ্যটা ঘাটতি থাকবে সেই পণ্যটা কিন্তু তার পরের গোডাউন থেকে নিতে হবে। তাহলে এই 710 মেকআপ করতে গেলে আরও 190 বস্তা পণ্য লাগবে বা 190 একক পণ্য দরকার আছে। এই 190 একক নিব আমি তার পরের গোডাউন থেকে। তাহলে পরে গোডাউনের রেটটা কিন্তু ছিল 10 টাকা 20 পয়সা। তাহলে এখন আপনি কি করবেন, এই 190কে 10 টাকা 20 পয়সা দিয়ে যদি গুণন করেন তাহলে টাকা দাঁড়াবে আমার 1938 টাকা। এই যে 1938 টাকা আমি যোগ করে গুণন করে পেলাম। এখন আসেন, উপরের লাইনে কিন্তু পণ্য ছিল 520 একক, তাহলে সেই 520 একক কিন্তু আমি আগে আউট করে দিয়েছি, ইস্যু করে দিয়েছি, নির্গমন করে দিয়েছি। অতএব সেই গোডাউনে বা সেই লাইনে কিন্তু আর পণ্য নাই। তাহলে পরের গোডাউনে বা পরের লাইনে বা পরের সারিতে আমার পণ্য ছিল 600 বস্তা বা 600 একক। 600 এককের মধ্যে চলে গেছে আমার 190 একক। তাহলে অবশিষ্ট থাকবে কিন্তু আমার 410 একক। এই 410 এককের দর হবে কত, 10 টাকা 20 পয়সা, কারণ উপরের দর যেটা ছিল সেটা কিন্তু অলরেডি খালি হয়েছে। তাহলে গুণন করা হবে 4182 টাকা। এটা গুণন করে নিয়েছি আমি ক্যালকুলেটর দিয়ে, আপনারাও গুণন করে নেবেন। এখন 14 তারিখে ক্রয়কৃত পণ্য ফেরত। আমরা কিন্তু বলেছি ক্রয়কৃত পণ্য ফেরত যদি হয় তাহলে ইস্যুরূপে গণ্য হয়, ইস্যুকৃত পণ্য যদি ফেরত হয় তাহলে কিন্তু ক্রয় রূপে গণ্য হয়। এটা তো লেখাই আছে ক্রয়কৃত পণ্য ফেরত। তাহলে ক্রয়কৃত পণ্য ফেরত মানেই কিন্তু সেটা ইস্যুরূপে গণ্য হবে। ক্রয়কৃত পণ্য ফেরত মানে কি, ইস্যুরূপে গণ্য হবে। তাহলে 30 একক সর্বশেষ দর কিন্তু আমার কত ছিল, 10 টাকা 20 পয়সা দরেই ছিল। তাহলে সর্বশেষ দর যেটা ছিল সেই দরেই আমাকে কি করতে হবে, বিক্রি করতে হবে। তাহলে এখানে গুণন করে আসে আমাদের 306 টাকা। এখন আসেন, আমি দেখছেন ব্যালেন্সে কিন্তু একক ছিল আমার 410, এর মধ্য থেকে ইস্যু হলো 30, তাহলে থাকবে কত বলেন, 380। এই 380-র দর হবে সর্বশেষ দর যেটা, অর্থাৎ 10 টাকা 20 পয়সা। তাহলে 380-কে 10 টাকা 20 পয়সাতে গুণন করলে হবে 3876 টাকা। এটা ক্যালকুলেটর দিয়ে গুণন করে নিয়েছি। এখন আসেন 18 তারিখের মাল ক্রয়। 18 তারিখে ক্রয় মানে কিন্তু আমার প্রাপ্তি, আর প্রাপ্তি মানে কিন্তু প্রাপ্তির ঘরেই বসবে। তাহলে 18 তারিখের মাল ক্রয় ছিল আমার 800 একক, যার দর ছিল আমার 9.5 টাকা করে। যদি পণ্যটা আমি গুণন করি তাহলে দাঁড়াবে 7600 টাকা। এখন আসেন, আমি যদি পণ্যটা ক্রয় করি, আমি বলেছি যতবার পণ্য ক্রয় করা হয় ততবারই কিন্তু নিচে নিচে সারি করতে হয়, আর আগেরটা কিন্তু ঠিক রাখতে হয়। তাহলে আগের ব্যালেন্সে যে 380 বস্তা ছিল সেই 380 বস্তা কিন্তু অপরিবর্তিত থাকবে, অর্থাৎ কোনো প্রকার পরিবর্তন হবে না। অতএব যা ছিল তাই থাকলো। আর নতুন করে যে 800 বস্তা পণ্য আপনি ক্রয় করলেন, এই 800 বস্তার পণ্য কিন্তু আমার 9.5 টাকা করে আমি কিনে নিয়ে আসলাম 7600 টাকা দিয়া। অর্থাৎ এখানে ব্যাখ্যার বিষয় হলো যতবার আপনি পণ্য ক্রয় করবেন ততবারই কিন্তু নিচে নিচে সারি হবে, আর আগেরগুলো উদ্বৃত্তে বা জের বা ব্যালেন্সের ঘরে ঠিকই থাকবে। এই কারণেই কিন্তু আমি কবিতার সুরে লিখে দিয়েছিলাম
ক্রয় মানেই যোগ করা, নিচে নিচে সারি করা, আগের লাইনগুলো থাকবে ধরা। অতএব আগের লাইন যে কটাই থাকুক সেগুলো ঠিক থাকবে, নতুন করে ক্রয় করা হলেই নিচে যাইয়া সারি হয়ে যাবে। এখন আসি আমি 24 তারিখে মাল ইস্যু করা হয়েছে। 24 তারিখে মাল ইস্যু করা হয়েছে টোটাল কতগুলো সেটা আগে আপনাকে দেখে নিতে হবে। তাহলে 770 একক আগে আপনি লিখে নেবেন। লিখে নেওয়ার পরে আবারও সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। প্রশ্ন কেন? কারণ যেহেতু আমি ফাইফো পদ্ধতিতে অঙ্ক করতেছি, ফাইফো পদ্ধতির অঙ্ক মানে কিন্তু উপরের গোডাউন থেকে পণ্যটা আগে বিক্রি করতে হবে। তাহলে উপরের গোডাউনে 380 একক আছে, কিন্তু আমি বিক্রি করছি 770 একক। তার মানে 770 একক মাল মেক আপ করতে উপরের গোডাউনের যে 380 বস্তা আছে, 380 একক আছে, তাহলে সেটা আগে কিন্তু আপনাকে আউট করতে হবে। কিন্তু সেটা আউট করলেও কিন্তু 770 মেকআপ হয় না। তাহলে 770-এর মধ্যে উপরের গোডাউন থেকে গেছে কত? উপরের গোডাউন থেকে গেছে 380, তাহলে নিচের গোডাউন থেকে যাইতে হবে 390, তাহলেই কিন্তু 770 মেকআপ হবে। তাহলে 390 কোথা থেকে নেওয়া হলো? নিচের গোডাউন থেকে বা নিচের লাইন থেকে নেওয়া হলো। আর নিচের লাইনের রেটটা কিন্তু ছিল 9.5 টাকা। তাহলে 390 বস্তা যদি আমি 9.5 টাকা করে বিক্রি করি, তাহলে দাম আসবে 3705 টাকা। এটা ক্যালকুলেটর দিয়ে আপনারা গুণন করে নেবেন। প্রিয় বন্ধুরা, আমরা জানি ইস্যু মানে কিন্তু বিক্রি করা, ইস্যু করা মানে চলে যাওয়া। তাহলে দেখেন উপরের গোডাউনে 380 বস্তা ছিল, সেই 380 বস্তা কিন্তু আগেই চলে গেছে, সেই লাইনে কিন্তু আর অবশিষ্ট কোনো পণ্যর একক নাই। তারপরে গোডাউনে পণ্য ছিল 800 একক, এই 800 এককের মধ্যে কিন্তু গেছে 390 একক। তাহলে অবশিষ্ট থাকলো আরও কত? অবশিষ্ট থাকলো আমার 410 একক। সেটার দর থাকবে কত? সর্বশেষ দর বা নিচের যে দরটা 9.5 টাকা করে ছিল সেটাই থাকবে। এটা গুণন করা হবে 3895 টাকা। এটা বারবার ক্যালকুলেটর দিয়ে আপনাকে গুণন করতে হবে। সর্বদাই এককের দর দিয়ে কি করতে হয়? গুণন করতে হয়, তাহলে মূল্য পাওয়া যায়। এখন আসেন ইস্যুকৃত পণ্য ফেরত। আমরা তো বলেছি ইস্যুকৃত পণ্য মানে কিন্তু, ইস্যুকৃত পণ্য ফেরত মানে কি? ক্রয় রূপে গণ্য হওয়া। তাহলে ইস্যুকৃত পণ্য যদি ফেরত আসে এটা ক্রয় রূপে গণ্য হবে। এটা কিন্তু 20 একক পণ্য ছিল, আর এই পণ্যটা মূলত কত টাকার দর ছিল, কোন দিনকার দর ছিল? এটা কিন্তু 6 তারিখের ক্রয় ছিল, সরি 11 তারিখের ইস্যু ছিল। 11 তারিখের সর্বশেষ ইস্যু কিন্তু আমাদের ছিল কত? 10 টাকা 20 পয়সা দরে। তাহলে এটাও বিক্রি হবে আমার 10 টাকা 20 পয়সা দরে। এটা গুণন করলে হবে 206 টাকা। তাহলে আমরা কিন্তু এই ক্ষেত্রে একটা কথা জানি, ক্রয় মানেই যোগ করা, নিচে নিচে সারি করা, আগেরগুলো থাকবে ধরা। কিন্তু ফাইফো পদ্ধতিতে একটা ব্যাখ্যা হইল যে এই তারিখটা অর্থাৎ 26 তারিখে যে পণ্যটা ইস্যুকৃত পণ্য ফেরত আসলো, এই পণ্যটা কিন্তু মূলত ছিল কয় তারিখের? 11 তারিখের। তাহলে 11 তারিখ কিন্তু 26 তারিখের আগে এসেছে, তাই না? অতএব এই দৃষ্টিকোণ থেকে 26 তারিখের আগে যেহেতু বাংলাদেশে 11 তারিখ আসে, অতএব 11 তারিখের পণ্যের হিসাব নিকাশটাই আগে করতে হবে। অর্থাৎ এই ফেরতটা কিন্তু আমাদের কি হবে? উপরের সারিতে লিপিবদ্ধ হবে। তাহলে 10 টাকা 20 পয়সা দরে 206 টাকা। আর পরবর্তীতে কিন্তু যে 410 আমার ছিল, সেই 410 কিন্তু অপরিবর্তিত থাকবে। তাহলে আমি আরেকবার বলি, ইস্যুকৃত পণ্য যদি ফেরত আসে ক্রয় রূপে গণ্য হয়। ক্রয় কিন্তু আমরা জানি নিচে নিচে সারি হওয়া, কিন্তু ফেরতের ক্ষেত্রে কিন্তু নিচে সারি হবে না, মনে রাখবেন। যদি ফাইফো পদ্ধতি হয় তাহলে ফেরতকৃত পণ্যটা উপরের সারিতে লিখতে হবে, কারণ যেহেতু পরবর্তী বিক্রয়টা আমি উপর থেকে আগে করব, তাহলে আগের মাল আগে সারা পদ্ধতিতে যদি আমি ফেরতকৃত পণ্যটা নিচে লিখি তাহলে তো সেটা আগে ইস্যু হলো না। এই কারণে রিটার্নকৃত বা ফেরতকৃত পণ্যটা আমাকে ফাইফো পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করার লক্ষ্যে আমাকে উপরের সারিতে লিখতে হবে। মনে রাখবেন, ইস্যুকৃত পণ্য ফেরত আসা মানে ক্রয় রূপে গণ্য হওয়া, এবং এই ক্রয়কৃত পণ্যটা যদি ফাইফো পদ্ধতিতে করেন তাহলে উপরের গোডাউনে চলে যাবে, উপরের সারিতে চলে যাবে। আর যদি লাইফো পদ্ধতিতে করেন তাহলে কিন্তু নিচের সারিতে স্বাভাবিক নিয়মেই কিন্তু যাবে। এখানে একটু গুরুত্বপূর্ণ পয়েন্ট মনে রাখবেন। এখন আসেন, আমাকে কিন্তু সমাপনী রাখতে বলছে কত বলেন? আমাকে সমাপনী রাখতে বলছে কিন্তু 400 একক। তাহলে 400 এককের সর্বশেষ দর কিন্তু 9.5 টাকা করে। তাহলে 400 এককে 9.5 টাকা দিয়ে যদি আমি গুণন করি তাহলে কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করবেন, তাছাড়া কিন্তু হবে না। ক্যালকুলেটর ছাড়া এই অঙ্ক কখনোই করবেন না। হয়তো আমার কাছে ক্যালকুলেটর নাই বিধায় আমি মোবাইল ব্যবহার করতেছি, কিন্তু আপনারা ক্যালকুলেটর ব্যবহার করবেন। 400কে আপনি গুণন করবেন 9 টাকা 50 পয়সা দিয়ে, তাহলে তার মূল্য আসতেছে কিন্তু 3800 টাকা। এটা হলো সমাপনী মজুদ পণ্যের মূল্য। কিন্তু ঘটনাটা কি ঘটলো দেখেন, আমাকে এখানে টোটাল আছে কিন্তু কত?
উপরে আছে 20 একক, তাহলে 20 একক কিন্তু আমাকে ইস্যু দেখাতে হবে। 20 একক যদি আমি ইস্যু না দেখাই তাহলে তো আমাদের পণ্যটা কি মেকআপ হবে না। এই কারণে 20 একক আমি ইস্যু করলাম। এটা আমরা ব্যালেন্সের ঘরে দিব, এটা ব্যালেন্সের ঘরে দেওয়াটাই শ্রেয়। তাহলে 20 আমি কি করলাম, ইস্যু করলাম। 20 একক ইস্যু করবো আমি 10 টাকা 20 পয়সা দরে, যার মূল্য আসবে 206 টাকা। কিন্তু 400 রাখতে গেলে নিচের গোডাউন থেকে কিন্তু আরো 10 আমাকে বাদ দিতে হবে। আরো 10 যদি বাদ দিই 9.5 টাকা করে, তাহলে 95 টাকা। এই হলো আমাদের ফাইফো পদ্ধতিতে মাল খতিয়ান হিসাব। এখন আমি আপনাদের গ নাম্বারে নিয়ে যাব লাইফো পদ্ধতিতে। তাহলে ফিফো পদ্ধতি আশা করি বুঝতে পেরেছেন। এখন নিয়ে যাচ্ছি আপনাদের লাইফো পদ্ধতি অবলম্বনে। যা হোক, 3টি বিষয় আমাদের করতে বলা হয়েছিল। ক নাম্বার ঘাটতি এককের পরিমাণ, খ নাম্বার মাল খতিয়ান ফাইফো পদ্ধতি অবলম্বন করে, গ নাম্বার মাল খতিয়ান লাইফো পদ্ধতি অবলম্বন করে। তাহলে আজকে আমি এখন লাইফো পদ্ধতিতে অঙ্কটা সমাধান করতে যাচ্ছি। তাহলে লাইফো পদ্ধতি বলেন, ফাইফো পদ্ধতি বলেন, ভারযুক্ত গড় ব্যয় পদ্ধতি বলেন, আর সাধারণ গড় পদ্ধতি বলেন, এদের জন্য কিন্তু এক রকমের ছকই আমাদের দরকার হয়। অর্থাৎ মাল খতিয়ান মানেই কিন্তু একই সিস্টেমের ছক। অতএব সেই ছকটা আমরা আগেই টেনে নিয়েছি। এবং যেহেতু আমাদের এখানে তারিখ উল্লেখ করা ছিল না যে অমুক অমুক তারিখের মাধ্যমে তুমি মাল খতিয়ান প্রস্তুত করো, অতএব প্রশ্নে থাকা যে প্রশ্নের যে তারিখগুলো আছে বা ওই মাসের ভিতরে যেদিন যেদিন করে লেনদেনগুলো সম্পাদিত হয়েছে তার সবগুলো তারিখ কিন্তু আমি পর্যায়ক্রমে লিখে রেখেছি। এটা আপনারা ইচ্ছা করলে আগেই লিখে রাখতে পারেন, তবে ছকটা অবশ্যই পেন্সিলে করবেন। এখন আসেন, প্রাপ্তিগুলো আমরা প্রাপ্তির ঘরে লিখবো, ইস্যু বা বিক্রয়গুলো আমরা ইস্যু বা বিক্রয়ের ঘরে লিখবো। আজকে কিন্তু মাল যখন আমি প্রাপ্তি করেছি, প্রারম্ভিক মূল্য ছিল কিন্তু আমাদের 520 একক, কিন্তু আমি পণ্য ক্রয় করেছিলাম বা প্রাপ্তি হিসাবে গ্রহণ করেছিলাম 520 একক। আর এই 520 এককের মূল্য কিন্তু 10 টাকা করে ছিল, গুণন করে হয় 5200 টাকা। তাহলে আপনি জানেন প্রারম্ভিকে যা থাকবে উদ্বৃত্তের ঘরে কিন্তু তাই থাকবে। তাহলে 520 একক 10 টাকা করে 5200 টাকা আপনি কি করবেন, দেখে দেখে লিখে ফেলবেন। এখন আসেন, 6 তারিখে কিন্তু মাল ক্রয় ছিল। 6 তারিখে কিন্তু আমি মাল ক্রয় করেছিলাম 600 একক। তাহলে 600 একক পণ্য কিন্তু আমি ক্রয় করেছিলাম 10 টাকা 20 পয়সা দরে। তাহলে 10 টাকা 20 পয়সা দরে যদি 600 একক পণ্য আমি ক্রয় করি, তার দাম আসবে কিন্তু 6120 টাকা। এটা ক্যালকুলেটরে আমি কি করেছি, গুণন করেছি। অর্থাৎ এককটাকে যদি দর দিয়ে গুণন করা যায় তাহলেই কিন্তু তার মূল্য চলে আসে। আর প্রারম্ভিক বলেন আর মাল ক্রয় বলেন, ক্রয়ের একটা বৈশিষ্ট্য হলো ক্রয় মানেই যোগ করা, নিচে নিচে সারি করা, আগেরগুলো থাকবে ধরা। তাহলে 520 যেটা আগের থেকেই ছিল সেই 520 কিন্তু আগের স্থান দখল করবে। কারণটা কি, এখন পর্যন্ত 520 বস্তার মধ্যে কোনো পণ্য আমি বিক্রি করি নাই। তাহলে যতক্ষণ পর্যন্ত পণ্য বিক্রয় না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আগেরটা বলবৎ থাকবে। আর নতুন করে যদি ক্রয় করা হয় সেই ক্রয়টা কিন্তু নিচে নিচে যাইয়া সারি হবে। এখন আমি কি করব, 11 তারিখে মাল ইস্যু করা হয়েছে 710 একক। এই 710 এককের পণ্য আজকে কিন্তু পদ্ধতির নাম হলো লাইফো। লাইফো মানে কিন্তু নিচ থেকে খালি হবে, কিন্তু নিচের গোডাউনে কিন্তু 600 আসিল। তাহলে 600 দিয়া কিন্তু আমি কখনো কি করতে পারবো না, 600 দিয়ে আমি কখনো 710 মেকআপ করতে পারবো না। তবে 710 মেকআপ করার জন্যে 600 আমি নিচের গোডাউন থেকে আগে দিয়ে দিলাম, তাহলে আরও কিন্তু আমাকে দিতে হবে 110 একক। আর এই 110 এককের মূল্য কত, 10 টাকা করে। এটার মূল্য আসবে তাহলে কত, 1100 টাকা। এখন আসেন যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, নিচের এখানে কিন্তু উদ্বৃত্তে বা ব্যালেন্সের ঘরে দুই লাইন বা দুই সারিতে পণ্য ছিল। নিচের সারিতে যে পণ্যটা ছিল তা পুরোটাই আমি আগে ইস্যু করে দিয়েছি। উপরের গোডাউনে বা উপরের সারিতে 520 বস্তার মধ্যে কিন্তু কতগুলো নিয়েছি বলেন, 110 বস্তা নিয়েছি। তাহলে আরও কিন্তু 410 বস্তা থাকে। এই 410 বস্তার দর হবে 10 টাকা করে, 4100 টাকা। এখন আসেন ক্রয়কৃত পণ্য ফেরত। আমরা বলেছিলাম ক্রয়কৃত পণ্য ফেরত মানে কি, ক্রয়কৃত পণ্য যদি ফেরত হয় ইস্যুরূপে গণ্য হয়। ক্রয়কৃত পণ্য যদি ফেরত হয় ইস্যুরূপে গণ্য হয়। ইস্যুকৃত পণ্য যদি ফেরত হয় ক্রয় রূপে গণ্য হয়। তাহলে 18 তারিখে কি বলেছে, ক্রয়কৃত পণ্য ফেরত। তাহলে ক্রয়কৃত পণ্য ফেরত মানে কিন্তু সেটা ইস্যুরূপে গণ্য হবে। আর তার ইয়াটা কিন্তু ছিল আমাদের 30 টাকা, 30 একক ছিল। আর সেদিন তার ক্রয়ের রেটটা ছিল কত, 10 টাকা 20 পয়সা। তাহলে 10 টাকা 20 পয়সা দিয়ে যদি গুণন করি তাহলে এখানে 306 টাকা হবে। কত হবে,
6 টাকা হবে। তাহলে 306 টাকায় কিন্তু আমাদের এখন কি করতে হবে? হ্যাঁ, আমরা বলেছিলাম ইস্যু হলে মানে কি বিয়োগ হবে। তাহলে দেখেন 410 থেকে যদি 30 আমি বাদ দেই তাহলে 380 থাকবে। 380-র দর কিন্তু সর্বশেষ দর কিন্তু আমার কত? এটা একটু ভুল হয়েছে, কারণ এইখানে কিন্তু দরটা মূল্যায়ন করা যাবে না। কারণটা কি? যেহেতু ফিফো মিফো পদ্ধতির বৈশিষ্ট্য একটাই যে পণ্যটা সর্বশেষ ব্যালেন্স থেকেই বিক্রি করতে হবে। তাহলে দেখেন 410 এককের রেট কিন্তু 10 টাকা করেছিল, এখন 10 টাকা দরেই তাহলে আমাকে কি করতে হবে? রিসিভ করতে হবে। তাহলে 300 টাকা। তাহলে এখানে 380 থাকবে, 10 একক 3800 টাকা করে হয়ে যাবে। তারপরে আসেন 18 তারিখের ক্রয়। 18 তারিখে কিন্তু পণ্য ক্রয় করা হয়েছিল আমার 800 একক, এবং সেই 800 একক পণ্য ক্রয় করা হয়েছিল 9.5 টাকা করে, যার মূল্যায়ন হয়েছিল 7600 টাকা। তাহলে আমরা বলেছি ক্রয় মানেই যোগ করা, নিচে নিচে সারি করা, আগেরটা থাকবে ধরা। তাহলে 310 কিন্তু আমি আগে কি করব? 380 ব্যালেন্সে কিন্তু রেখে দিব। তারপরে যে পণ্যটা নতুন করে 800 ক্রয় করা হয়েছে, এই 800 কিন্তু আমি নিচের সিরিয়ালে বসাবো, এবং 800 রেট কিন্তু ছিল 9.5 টাকা করে, এর মূল্যায়ন ছিল 7600 টাকা। আমি 24 তারিখে মাল ইস্যু করবো 770। দেখেন 770 বস্তা লিখতে গেলে এখন কিন্তু আর ব্র্যাকেট দিতে হবে না। প্রশ্ন কেন? কারণ লাইফো পদ্ধতিতে যখন অঙ্ক করা হয়, লাইফো পদ্ধতিতে অঙ্ক করতে গেলে কিন্তু শেষ ব্যালেন্স থেকে আমাদের রেটটা দিতে হবে। তাহলে শেষ ব্যালেন্সের রেটটা কত টাকা? 9.5 টাকা। তাহলে এখন আপনাকে কি করতে হবে? 770 বস্তা 9.5 টাকা করে যদি গুণন করি তাহলে আসবে 7315 টাকা। এখন আসেন, বিক্রয়টা কিন্তু নিচের সারি থেকে গেছে, তাহলে উপরের সারি কিন্তু অপরিবর্তিত আছে। তাহলে উপরের সারিতে 380 10 টাকা কইরা 3800, আর 800 থেকে গেছে 770 থাকে 330 থাকে। এই 30-এর দর হলো 9.5 টাকা করে, আর 30-কে যদি আমি 9.5 টাকা দিয়ে গুণন করি তাহলে কিন্তু মূল্যায়ন আসবে আমার 285 টাকা। 285 টাকা এটা গুণন করেই কিন্তু আসবে। তারপরে এখন আসেন আমরা কি করব? এখন আবারও বলে 26 তারিখে বলেছে কি ইস্যুকৃত পণ্য ফেরত। আমরা বলেছি ইস্যুকৃত পণ্য যদি ফেরত আসে তখন কিন্তু সেটা ক্রয় রূপে গণ্য হয়। তাহলে ক্রয় রূপে গণ্য হবে, তবে এটা কোন তারিখের ফিগার? এটা বলা হয়েছিল আমাদের কি 11 তারিখের যে মালটা ইস্যু করছিলাম নিচের 10 টাকা দিয়া, সেই 10 টাকা দিয়েই কিন্তু রিটার্ন আসবে। তাহলে গুণন করে হয় 200 টাকা। তাহলে দেখেন আমরা বলেছি ইস্যুকৃত পণ্য মানে ক্রয় রূপে গণ্য হওয়া। আমরা জানি ক্রয় মানেই যোগ করা, নিচে নিচে সারি করা, আগের লাইনটা থাকবে ধরা। তাহলে কিন্তু আগের লাইনটা মানে কি 380 লাইন যেটা ছিল সেটা ঠিক থাকবে 10 টাকা দরে, 3800। তারপরে ছিল 380, তারপরে ছিল আমার 30। সেই 30 আমাদের লিখতে হবে আপনার 9.5 টাকা করে 285, আর নতুন করে যেটা আসতেছে 20 সেটা কিন্তু নিতে হবে 10 টাকা করে 200। এখন আমি সমাপনী মজুদ রাখবো কত? টোটালি সমাপনী মজুদ কিন্তু আমি সর্বশেষ রাখতে বলছে আমার 400। তাহলে এই 400 মজুদ যদি রাখি সর্বশেষ দর দিয়েই রাখতে হবে, এটা তো আপনি জানেন। এই 400-র সর্বশেষ দর কিন্তু আমার 10 টাকা করে, তাহলে 4000 থাকলো। কিন্তু আমরা ব্যালেন্সে দেখতে পাচ্ছি এখানে কিন্তু 30 পণ্য আমার বেশি আছে, তাহলে 30 পণ্য আমাকে ইস্যু করতে হবে, তাই না? এটা 30 পণ্য যদি ইস্যু করতে চাই তাহলে কিন্তু নিচের দর থেকে কিন্তু আমাকে ইস্যু করতে হয়, এটা তো আপনি জানেন। যেহেতু লাইফও মানে নিচ থেকে দিতে হবে, তাহলে 20 একক দিবেন 10 টাকা করে 200, আর 30 থেকে নেবেন 10, থাকবে সেখানে 20 নেবেন 9.5 টাকা করে। 20 একক যদি আমি 9.5 টাকা করে নিতে চাই, 20 একক যদি আমি 9.5 টাকা করে নিতে চাই তাহলে কত হয়? তাহলে 20 একক আমি নিব 9.5 টাকা করে, 9.5 টাকা করে নিতে চাইলে হবে 190। তাহলে বিষয়বস্তুটি দাঁড়াইলো 20 একক 9.5 টাকা করে আমাকে নিতে হবে। এটা একটু ভুল করেছি, 9.5 টাকা করে রেট হবে আমাদের 20 কত 10 এককের রেট 9.5 টাকা করে হবে 95 টাকা। তাহলে দেখেন বিষয়বস্তু অঙ্কটা কিন্তু আমাদের শেষ হয়েছে। তাহলে মূল কথা হলো এখানে ইস্যুকৃত পণ্য যদি ফেরত হয় ক্রয় রূপে গণ্য হয়, ক্রয়কৃত পণ্য যদি ফেরত হয় ইস্যু রূপে গণ্য হয়। তো যাই হোক, আজকে আমি একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে হাজির হয়েছিলাম। আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন, আমার ক্লাসগুলো দেখতে থাকবেন। আমি প্রতিনিয়তই আপনাদের ক্লাসগুলো দিব। ভালো থাকেন, সুস্থ থাকেন। বিদায় নিচ্ছি আজকের পর্ব থেকে। আল্লাহ হাফেজ।